আমরা একটু ডিসকাস করব। তো আজকের টপিক হচ্ছে এলিমিনেশন কাইনেটিক্স এন্ড ফার্মাকোকাইনেটিক প্যারামিটারস। এলিমিনেশন কাইনেটিক্স এন্ড ফার্মাকোকাইনেটিক প্যারামিটারস। তো এলিমিনেশন কাইনেটিক্স মানে এই যে ফার্মাকোকাইনেটিক্স এর যে ফেজ গুলো, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন এন্ড এক্সক্রেশন অর এলিমিনেশন, এই যে প্রসেস গুলো, এগুলো কিছু প্রিন্সিপালস ফলো করে, সেগুলো নিয়ে ডিসকাশন। এটা হচ্ছে এলিমিনেশন কাইনেটিক্স। আর ফার্মাকোকাইনেটিক্স এর এই ফেজ গুলো কোনটা কেমন কতটুকু করে হচ্ছে, যেমন অ্যাবজর্পশন কতটুকু হচ্ছে, এটা আমরা কোন প্যারামিটার দিয়ে মেজার করতে পারবো। ডিস্ট্রিবিউশন কতটুকু হচ্ছে, এটা কোন প্যারামিটার দিয়ে মেজার করতে পারবো। বায়োট্রান্সফরমেশন কতটুকু হচ্ছে, এক্সক্রেশন কতটুকু হচ্ছে, এগুলো কোন কোন প্যারামিটার দিয়ে আমরা মেজার করতে পারবো। দিস আর ফার্মাকোকাইনেটিক প্যারামিটারস। So these two topics, elimination kinetics and pharmacokinetic parameters. First of all, elimination kinetics, it is also called order of kinetics. Elimination kinetics or order of kinetics. Drug elimination follows mainly two pharmacokinetic principles: first order kinetics and zero order kinetics. এটা কিন্তু তোমাদের ভাইভাতে যেমন জিজ্ঞেস করা হয়, রিটেনও প্রায়ই আসে। What are the pharmacokinetic order of pharmacokinetics or order of kinetics or elimination kinetics? Compare and contrast first order kinetics and zero order kinetics. এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তাহলে এই যে absorption, distribution, biotransformation and elimination, these processes follow mainly two principles: first order kinetics and zero order kinetics. What is first order kinetics? আমরা তো বলে ফেললাম যে these two principles are involved in all the processes or phases of pharmacokinetics: absorption, distribution, metabolism and excretion. First order kinetics follows the law of mass action. Law of mass action মনে আছে? জি স্যার। The rate of reactions are directly proportional to the concentration of the reacting masses substance of the reactive substances, তাই না? The law of mass action follow করে হচ্ছে first order kinetics. In this kinetics, the rate of elimination is proportional to the amount of drug in the body. Rate of elimination is proportional to the amount of drug in the body. তার মানে এখানে a constant fraction of drug in the body is eliminated per unit time. যে ডোজই দেওয়া হোক, যত ডোজে ড্রাগই দেওয়া হোক, এটার একটা কনস্ট্যান্ট ফ্র্যাকশন পার ইউনিট টাইমে এলিমিনেশন হয়ে যাবে বডি থেকে। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর প্রিন্সিপালসটা হলো এই যে কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ উইল বি এলিমিনেটেড পার ইউনিট টাইম। ফ্র্যাকশন মানে তাহলে পার্সেন্টেজে আসি, 10% elimination in 1 hour. So concentration of drug in plasma decreases by a fixed percentages per unit time. যেহেতু একটা ফিক্সড পার্সেন্টেজ অর ফ্র্যাকশন পার ইউনিট টাইমে বের হয়ে যাবে, তো ইনিশিয়ালি যদি 100% হয়, তো 1 ঘন্টা পরে এটা 10% যদি এলিমিনেশন হয়ে যায়, তাহলে ওটা কমে গেল। এর 1 ঘন্টা পরে যে কনসেন্ট্রেশন থাকবে, এটার আবার ওই 10% এলিমিনেশন হয়ে যাবে পরের আরেক ঘন্টায়। এইভাবে ফিক্সড পার ইউনিট টাইমে এটা ফিক্সড ফ্র্যাকশন, কনস্ট্যান্ট ফ্র্যাকশন, এটা এলিমিনেট হইতেই থাকবে। এই মোস্ট অফ দ্য ড্রাগস ফলো দিস ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। ম্যাক্সিমাম ড্রাগের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য যে তাদের একটা কনস্ট্যান্ট ফ্র্যাকশন পার ইউনিট টাইমে এলিমিনেট হইতেই থাকবে। এই জন্যই ম্যাক্সিমাম ড্রাগের ক্ষেত্রেই কিন্তু আমরা সেফলি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি, ডোজ অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি। আর যে ড্রাগগুলো এই প্রিন্সিপালস ফলো করবে না, মানে কনস্ট্যান্ট ফ্র্যাকশন এলিমিনেশন হবে না, যদি এলিমিনেশন না হয়, তাহলে সেই ড্রাগগুলো বডিতে অ্যাকুমুলেট করার চান্স থাকে, তাদের টক্সিসিটির চান্স থাকে। তো সেটাই হচ্ছে আরেকটা যে অর্ডার অফ কাইনেটিক্স আছে, দ্যাট ইজ জিরো অর্ডার কাইনেটিক্স। সেটা হলো এটা, যেটার ক্ষেত্রে কনস্ট্যান্ট ফ্র্যাকশন এলিমিনেশন হয় না। তো whatever might be the dose, যেহেতু কনস্ট্যান্ট ফ্র্যাকশন
পার ইউনিট টাইমে এলিমিনেশন হয়েই যাবে, কাজে whatever might be the dose যাই হোক, elimination time will remain same. তো 100 হলে 100 মিলিগ্রাম যদি অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, ডোজ যদি দেই আমরা 100 মিলিগ্রাম, আর 1 আওয়ারে যদি 10% এলিমিনেশন হয়, তাহলে 1 ঘন্টায় এটা 10 মিলিগ্রাম এলিমিনেশন হয়ে যাবে। আবার সেম ড্রাগ যদি 200 মিলিগ্রাম দেই, তাহলে এটার 10% এলিমিনেশন হয়ে যাবে 1 আওয়ারে, তাহলে এটার কিন্তু 20 মিলিগ্রাম 1 আওয়ারে অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যাবে। তাহলে এলিমিনেশন টাইম দেখা যাবে 100 মিলিগ্রাম দিলেও যা, 200 মিলিগ্রাম দিলেও কিন্তু সেম, যেহেতু কনস্ট্যান্ট ফ্র্যাকশন বা পার্সেন্টেজ এলিমিনেশন হয়ে যায়। So as the elimination time will remain same, T-half of these drugs will also always same. তার মানে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ এলিমিনেশন হবে পার ইউনিট টাইমে, এজন্য whatever the dose, elimination time will be same. So T-half, half-life, plasma half-life will be always same. This first order kinetics is also known as exponential kinetics or linear kinetics. Exponential kinetics or linear kinetics. এটা গ্রাফের ফিগার আমরা পরে দেখাবো। যেটা আগেই বললাম, majority of the drugs or most of the drugs are eliminated by following this principle of first order kinetics. Now zero order kinetics. The first order kinetics এ আমরা বলতেছিলাম যে a constant fraction or a constant percentage of drug will be eliminated per unit time. Inversely, zero order kinetics এ দেখা যাচ্ছে a constant amount of drug is eliminated per unit time. ওখানে ছিল আমরা এক্সাম্পল দিয়েছিলাম 10% of the administered drug is eliminated in 1 hour, কারণ ওখানে ছিল কনস্ট্যান্ট ফ্র্যাকশন। জিরো অর্ডার কাইনেটিক্সে বলা হচ্ছে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ এলিমিনেটেড পার ইউনিট টাইম। এই জন্য এখানে পার্সেন্টেজ নয়, এই কনস্ট্যান্ট অ্যামাউন্ট 10 মিলিগ্রাম ইন 1 আওয়ার, দিস ইজ জিরো অর্ডার কাইনেটিক্স। তো তার মানে আমরা যদি ওই আগেরটার সাথে এক্সাম্পলের সাথে মিলিয়ে বলি, 100 মিলিগ্রাম ড্রাগ দেওয়া হলো, তো ওইটা 100 মিলিগ্রামের 10% এলিমিনেশন হয়ে গেছে 1 আওয়ারে, তার মানে 10 মিলিগ্রাম এলিমিনেশন হয়েছে। যদি 200 মিলিগ্রাম দেওয়া হইতো, তাহলে এই 200 মিলিগ্রামের 10% 20 মিলিগ্রাম 1 আওয়ারে এলিমিনেশন হয়ে গেছে। সো তাদের এলিমিনেশন টাইম সেম, T-half অলওয়েজ সেম। বাট যেসব ড্রাগ জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে, তাদের ক্ষেত্রে কনস্ট্যান্ট অ্যামাউন্ট এলিমিনেটেড পার ইউনিট টাইম। তার মানে কোনো ড্রাগের যদি এমন হয় যে 10 মিলিগ্রাম পার আওয়ারে এলিমিনেশন হয়, কনস্ট্যান্ট অ্যামাউন্ট, তো 100 মিলিগ্রাম দেওয়া হলো, 1 ঘন্টার মধ্যে 10 মিলিগ্রাম এলিমিনেশন হয়ে গেল। তো এই ড্রাগ যদি 200 মিলিগ্রাম দেওয়া হয়, আগেরটার সাথে মিলিয়ে যদি আমরা বলি, এটা কিন্তু 1 আওয়ার পরে 200 মিলিগ্রাম দিলে ওই 1 ঘন্টায় 10 মিলিগ্রামই এলিমিনেশন হবে। তার মানে এই ক্ষেত্রে এলিমিনেশন টাইম অনেক বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, বেড়ে যাবে। তো তাই জন্য এইটার ক্ষেত্রে যেহেতু এলিমিনেশন টাইম বেড়ে যাবে, এইসব ড্রাগ বডিতে অ্যাকুমুলেশন হওয়ার চান্স বেশি, তাদের টক্সিসিটির চান্স বেশি। তো এই ঘটনাটা কেন ঘটে এইসব ড্রাগের ক্ষেত্রে? এইসব ড্রাগের ক্ষেত্রে এইসব ড্রাগের যে মেটাবলাইজিং এনজাইম সিস্টেম, এই এনজাইম সিস্টেম গুলো লিমিটেড। তারা ডোজ বাড়ায় দিলে এক সময় এনজাইম সিস্টেম স্যাচুরেশন হয়ে যাবে। তো স্যাচুরেশন হয়ে গেলে ফার্দার আর ওই ড্রাগকে মেটাবলাইজ করে এলিমিনেট করার মতো ক্যাপাবিলিটি আর বডির থাকবে না, স্যাচুরেশন হয়ে যায়। সো দিস জিরো অর্ডার কাইনেটিক্স অলসো নোন অ্যাজ স্যাচুরেশন কাইনেটিক্স অর নন লিনিয়ার কাইনেটিক্স। স্যাচুরেশন কাইনেটিক্স অর নন লিনিয়ার কাইনেটিক্স। তাহলে জিস্ট কথা দুটোর কি হলো? ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ উইল বি এলিমিনেটেড পার ইউনিট টাইম, আর জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে কনস্ট্যান্ট অ্যামাউন্ট will be eliminated per unit time. So যেহেতু constant fraction, ওখানে dose, whatever might be the dose, elimination time will be same.
বাট জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে ডোজ যদি আমরা বাড়াই তাহলে এলিমিনেশন টাইম বেড়ে যাবে। তো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর এলিমিনেশন টাইম সেম হওয়ার কারণে ওটা টি হাফ আর প্লাজমা হাফ লাইফ সেম থাকবে অলওয়েজ। জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে ডোজ বেড়ে গেলে এটার এলিমিনেশন টাইমও বেড়ে যাবে, এটার প্লাজমা হাফ লাইফ আর টি হাফ এটাও ভেরি করবে, চেঞ্জ হয়ে যাবে, অল্টার হয়ে যাবে। তো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স সাধারণত এটার স্যাচুরেশন এনজাইম সিস্টেম স্যাচুরেট হয়ে যায় না ইউজুয়ালি, এটা এজন্য এটাকে বলে লিনিয়ার কাইনেটিক্স আর এক্সপোনেনশিয়াল কাইনেটিক্স। আর জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে ডোজ বাড়াই দিলে এর এনজাইম সিস্টেম স্যাচুরেশন হয়ে যায়, এজন্য ফার্দার দিলে এটা আর ফার্দার ওই ডোজ বাড়ানোর সাথে সাথে এটা এলিমিনেশন বাড়ে না, এলিমিনেশন টাইম বরং বেড়ে যায়, এজন্য এই ক্ষেত্রে প্লাজমা হাফ লাইফ অল্টার হয়ে যায়, বেড়ে যায়। This kinetics, zero order kinetics, also known as saturation kinetics or non-linear kinetics. আচ্ছা, আমরা বলেই ফেললাম কথাটা, why zero order kinetics is called saturation kinetics. If a drug is reliant on an enzyme system for its metabolism and elimination, then the enzyme system may be overwhelmed by the amount of drug. যদি ড্রাগের ডোজ বাড়ানো হয়, অ্যামাউন্ট বাড়ানো দেওয়া হয়, তাহলে এনজাইম ওই এনজাইম সিস্টেম যে এনজাইম সিস্টেম এই ড্রাগটাকে মেটাবলাইজ করে এলিমিনেট করে দেয়, এটা স্যাচুরেটেড হয়ে যাবে। স্যাচুরেটেড হয়ে গেলে ফার্দার ডোজ বাড়াইলে এটা মেটাবলাইজড হবে না, এলিমিনেট হবে না, তো বডিতে থেকে যাবে, অ্যাকুমুলেশনের চান্স বেড়ে যাবে। সো জিরো অর্ডার কাইনেটিক্স ইজ কল্ড স্যাচুরেশন কাইনেটিক্স। Zero order kinetics is also called rate limited or capacity limited kinetics or process. আমরা তো ডিসকাশনে বুঝলামই যে এটার লিমিটেশন আছে। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স যেমন ডোজ আমরা যতই বাড়াই ওটার কনস্ট্যান্ট ফ্র্যাকশন আর পার্সেন্টেজ হইতেই থাকবে, কাজে এটার এলিমিনেশন টাইম সেম থাকে, টি হাফ সেম থাকে। কিন্তু জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে তা নয়, যে ড্রাগ গুলো জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে এটার কনস্ট্যান্ট অ্যামাউন্ট পার টাইমে এলিমিনেশন হয়ে যায়, এবং যে এনজাইম সিস্টেম এই ড্রাগ গুলোকে মেটাবলাইজ করে এলিমিনেট করে তো তারা একসময় স্যাচুরেটেড হয়ে যায়, এর ফার্দার ডোজ বাড়ায় দিলে এটার আর এলিমিনেশন বাড়বে না। তার মানে এটা লিমিটেড, রেট লিমিটেড আর ক্যাপাসিটি, এটার এলিমিনেশন রেট এই ক্ষেত্রে জিরো অর্ডার কাইনেটিক্স যেটা যে ড্রাগ গুলো ফলো করে তাদের এলিমিনেশন প্রসেস রেট লিমিটেড আর ক্যাপাসিটি limited. Only a small number of drugs at large dose follow this kinetics. এটা আল্লাহ তাআলার রহমত যে ম্যাক্সিমাম ড্রাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট অর্ডার কাইনেটিক ফলো হচ্ছে। অনলি স্মল অ্যামাউন্ট অফ ড্রাগস, তাও আবার লার্জ ডোজে, যতক্ষণ পর্যন্ত ওই লিমিটের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত তো এলিমিনেশন হবে। লিমিট এক্সিড করে গেলে, দ্যাট ইজ লার্জ ডোজ যদি অ্যাডমিনিস্ট্রেশন করা হয় ওইসব ড্রাগের, সেই ক্ষেত্রে জিরো অর্ডার কাইনেটিক্স ফলো হয়ে এই ড্রাগগুলোর এলিমিনেশন টাইম বেড়ে গিয়ে টি হাফ বেড়ে গিয়ে বডিতে অ্যাকুমুলেশন হয়ে টক্সিসিটি ডেভেলপ করতে পারে। সো জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে এলিমিনেশন টাইম ইজ নট কনস্ট্যান্ট, ইফ ডোজ ইজ লার্জ এলিমিনেশন টাইম উইল বি মোর, আমরা ডিসকাস করে ফেলছি। টি হাফ উইল ভেরি, টি হাফ চেঞ্জ হয়ে যাবে। জিরো অর্ডার কাইনেটিক্স তাহলে এলিমিনেশন টাইম নট কনস্ট্যান্ট, ডোজ বাড়াই দিলে এলিমিনেশন টাইম বেড়ে যাবে, টি হাফও অল্টার হয়ে যাবে। Zero order kinetics is followed with some important drugs at high doses concentration. সেই ড্রাগগুলো হচ্ছে অ্যালকোহল, ফিনাইটোয়েন, অ্যাসপিরিন, থিওফাইলিন। এক্সাম্পল গুলো মনে রাখতে হবে, এটা পরীক্ষায় ফেস করতে হতে পারে কোশ্চেন। What are the drugs that follow zero order kinetics or their elimination? Examples are alcohol, phenytoin, theophylline, aspirin. এখন এই ফার্স্ট অর্ডার কাইনেটিক্স আর জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে যে ডিফারেন্স হচ্ছে ইন এলিমিনেশন টাইম এন্ড টি হাফ আমরা বললাম।
এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, বোঝার চেষ্টা করি। সে 100 মিলিগ্রাম ড্রাগ দেওয়া হলো, তো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স যদি ফলো করে তাহলে ফার্স্ট আওয়ারে এটা 10% এলিমিনেশন হয়ে যাবে। আর যদি এটা জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে তাহলে ফার্স্ট আওয়ারে 1 আওয়ারে 10 মিলিগ্রাম এলিমিনেশন হয়ে যাবে। তাহলে এলিমিনেশন টাইম কোনটার ক্ষেত্রে কেমন হবে? আর দুটাই সেম হবে। যতক্ষণ পর্যন্ত এই লিমিটের মধ্যে আছে, আমরা 1 আওয়ারের মধ্যে 10 মিলিগ্রাম এটা আর 10% এটা, তো 100 মিলিগ্রামের 10% এটাও 10 মিলিগ্রাম, আর যদি জিরো অর্ডার ফলো করে তাহলে 1 আওয়ারে 10 মিলিগ্রাম। এই পর্যন্ত কিন্তু এলিমিনেশন টাইম ফার্স্ট অর্ডারে ফলো করুক আর জিরো অর্ডার ফলো করুক, এলিমিনেশন টাইম সেম। এখন যদি আমরা ডোজ বাড়িয়ে অর্ডারের আগে হবে 1000 মিলিগ্রাম যদি করে দিই, এই ক্ষেত্রে যদি ফার্স্ট অর্ডার ফলো করে আগের কোটার মতোই 10% এলিমিনেশন ইন 1 আওয়ার, তাহলে এটা 10% মানে 100 মিলিগ্রাম এলিমিনেশন হয়ে যাবে। আর যদি জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে তাহলে 10 মিলিগ্রাম 1 আওয়ারে এলিমিনেশন হয়ে যাবে, তাহলে বাকি 990 মিলিগ্রামই কিন্তু থেকে যাবে। তাহলে এই ক্ষেত্রে এলিমিনেশন টাইম কি দুটো সেম হবে? না স্যার, না স্যার। ফার্স্ট অর্ডার যদি ফলো করে তাহলে তো 100 মিলিগ্রামই বের হয়ে যাবে 1 আওয়ারে, এরপরে পরের আবার 100 এইভাবে বের 10% করতে করতে খুব তাড়াতাড়ি কিন্তু এলিমিনেশন হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে তো যদি জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে তাহলে 1000 মিলিগ্রামের মধ্যে 1 আওয়ারে মাত্র 10 মিলিগ্রাম এলিমিনেশন হবে, 990 মিলিগ্রাম থেকে গেল 1 ঘন্টা পরে। আর আগেরটার ক্ষেত্রে ফার্স্ট অর্ডার ফলো করলে 1 ঘন্টা পরে 900 মিলিগ্রাম থাকবে। তার মানে বোঝাই যাচ্ছে যদি জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে তাহলে এটার এলিমিনেশন টাইম অনেক বেড়ে যাবে, প্রলং হয়ে যাবে। অ্যালকোহল আমরা এক্সাম্পল দিলাম, জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে এরকম একটা, এটা যদি ড্রাগ হিসেবে ইউজ হয় না, কিন্তু এই ড্রাগের মতোই আমাদের বডিতে এটার অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এলিমিনেশন হয় জন্য, আর এই অর্ডার অফ কাইনেটিক্স এক্সপ্লেইন করার জন্য এটা ইজি, সেজন্য একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। অ্যালকোহল মেটাবলিজম এন্ড এলিমিনেশনের ক্ষেত্রে আমাদের বডিতে অ্যালকোহল মেটাবলাইজড হয় বাই অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইম and converted into acetaldehyde, এটা ফার্দার মেটাবলিজমও হয়। তো acetaldehyde alcohol is converted into acetaldehyde by alcohol dehydrogenase। এখন আমরা এটার এলিমিনেশন টাইম এন্ড t-half, দ্যাট ইজ অর্ডার অফ কাইনেটিক্স হিসেবে কি রেজাল্ট আসে সেটা আমরা একটু দেখি। If small amount of alcohol is consumed, that is plasma concentration below 10 milligram per dl, যতক্ষণ পর্যন্ত অ্যালকোহলের প্লাজমা কনসেন্ট্রেশন 10 মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত থাকবে, বিলো 10 মিলিগ্রাম পার ডিএল, ততক্ষণ পর্যন্ত ইট ফলোস ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। তো প্লাজমা কনসেন্ট্রেশন যদি এর চাইতে বেড়ে যায়, তার মানে যদি এর চাইতে আরো বেশি ডোজে কনজিউম করে, বেশি অ্যামাউন্টে, প্লাজমা কনসেন্ট্রেশন মোর দ্যান 10 মিলিগ্রাম পার ডিএল হয়ে যায়, তখন এটা আর ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করতে পারবে না, তখন জিরো অর্ডার কাইনেটিক্স চলে যাবে। So if a small amount of alcohol is consumed and plasma concentration is below 10 milligram per dl, then first order kinetics will be followed. T-half is about 1 hour. So আমরা যে বলেছি after 5 half life a drug is almost completely eliminated from body, এর আগে আমরা half life বলার সময় বলেছি। তাহলে ওই হিসেবে T-half যদি এই স্মল অ্যামাউন্ট অফ অ্যালকোহল কনজিউম করলে t-half যদি 1 আওয়ার হয়, তাহলে আফটার 5 হাফ লাইফ মানে 5-6 ঘন্টা পরে, আমরা 5 ঘন্টা বা 6 ঘন্টা, আফটার 6 আওয়ার্স the consumed alcohol will be eliminated completely from body. তাহলে up to plasma concentration of alcohol 10 milligram per dl, that is if small amount is consumed, it follows first order kinetics. Here t-half is about 1 hour, so after 5 or 6 hours the consumed alcohol will be completely eliminated from body, following first order kinetics. If large amount of alcohol is consumed, then plasma concentration of alcohol will be more than 10 milliliter per hour.
more than 10 milligram per dl, more than 10 milligram per dl plasma concentration হবে, that is large amount consume যদি করা হয় সেক্ষেত্রে it will follow zero order kinetics. তো আমরা আগে দেখিয়েছি যে যতক্ষণ 10 মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত কনসেন্ট্রেশন আছে এতক্ষণ পর্যন্ত সে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করতে পারতো, যেহেতু এখন এটা লার্জ অ্যামাউন্ট কনজিউম করার কারণে এটা এক্সিড করে গেল, এখন আর এটা ফার্স্ট অর্ডার বা কাইনেটিক্স ফলো করবে না, এখন জিরো অর্ডার কাইনেটিক্স ফলো। কারণ ওই যে অ্যালকোহল মেটাবলিজমের যে এনজাইম অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, তো এই ডোজ এক্সিড করে গেলে লাস্ট ডোজ অ্যাডমিনিস্ট্রেশন করলে তখন তার এনজাইম সিস্টেম স্যাচুরেটেড হয়ে যায়, এটা ফার্দার অ্যালকোহলকে মেটাবলিজম করতে পারে না, মেটাবলিজম করার মতো আর কোনো এনজাইম সিস্টেম আর বাকি থাকে না। Saturation of alcohol dehydrogenase enzyme system so can't metabolize and excrete about 10 milliliter per hour. তো যেহেতু মেটাবলাইজ করতে পারতেছে না তার মানে এটা এলিমিনেশন টাইম বেড়ে যাবে, টি হাফ অল্টার হয়ে যাবে, এটা it will take more times to eliminate আর more time or prolonged period of time এই অ্যালকোহল বডিতে থাকা মানে এই অ্যালকোহলের যা অ্যাডভার্স ইফেক্ট আর টক্সিক ইফেক্ট এগুলো বডিতে হইতে থাকবে। আচ্ছা, আমরা এখানে এই যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে আমরা বললাম ইট ইজ এক্সপোনেনশিয়াল or linear kinetics. এই পাশে হলো প্লাজমার ড্রাগের কনসেন্ট্রেশন দেখানো হচ্ছে আর এই পাশে টাইম দেখানো হচ্ছে। এখানে যে এটা হলো পিক কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন প্লাজমা, তো এই পিক কনসেন্ট্রেশন থেকে এটা যেহেতু ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে তাই জন্য এটা এর যে টি হাফ এক একটা টি হাফ যাচ্ছে আর এটার কনসেন্ট্রেশন হাফ হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন হাফ হয়ে যাচ্ছে। এবং এটার ক্ষেত্রে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স যারা ফলো করে তাদের ক্ষেত্রে যেহেতু এলিমিনেশন টাইম সেম, টি হাফ সেম, তো পার ইউনিট টাইমে এটার কনসেন্ট্রেশন প্রিভিয়াস কনসেন্ট্রেশন থেকে হাফ হয়ে যাচ্ছে, এজন্য এটা কিন্তু একদম র্যাপিডলি এলিমিনেট হয়ে যাচ্ছে। এই কার্ভটাকে বলা হচ্ছে লিনিয়ার কার্ভ অর এক্সপোনেনশিয়াল কার্ভ। এখানে যা কনসেন্ট্রেশন 1 ঘন্টা পরে এখানে যদি আমরা দেখি ওইটার হাফ, তো এখানে যা কনসেন্ট্রেশন এর 1 ঘন্টা পরে যদি দেখি ওইটার হাফ, এইভাবে টি হাফ প্রত্যেকটি হাফে হাফ হাফ হয়ে যাচ্ছে, তো এলিমিনেশন হয়ে যাচ্ছে, কার্ভটা হয়ে যাচ্ছে। গ্রাফিক্যালি দ্য ডিক্লাইন প্রডিউসড ইজ কল্ড এক্সপোনেনশিয়াল অর লিনিয়ার। বাট ইন জিরো অর্ডার কাইনেটিক্স এখানে কিন্তু কনস্ট্যান্ট ফ্র্যাকশন না, এখানে হলো কনস্ট্যান্ট অ্যামাউন্ট। এখানে যদি 10 হয় এটা পার্সেন্টেজ না, এটা 10 মিলিগ্রাম হলে 1 ঘন্টা পরে 10, ফার্দার 1 ঘন্টা পরে আরো 10, আরো 10, তার মানে 10% হলে এই কাপটা এদিকে চলে আসতো, কিন্তু 10% নয়, এটা হলো 10 মিলিগ্রাম পার ইউনিট টাইমে যদি এলিমিনেশন হইতে থাকে, এর জন্য কার্ভটা এরকম হচ্ছে হইতে হইতে স্ট্রেট লাইন। জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে গ্রাফিক্যালি ইট অ্যাপিয়ার্স অ্যাজ এ স্ট্রেট লাইন or non-linear curve. At a glance, compare and contrast or comparative discussion between first order and zero order kinetics. কথাগুলো সব বলাই হয়ে গেছে, এটা একটা স্লাইডে at a glance নিয়ে আসা হয়েছে। First order kinetics কি? A constant fraction of drug is eliminated per unit time. Zero order kinetics a constant amount of drug eliminated per unit time. First order kinetics ক্ষেত্রে elimination time will remain same, but zero order kinetics এর ক্ষেত্রে elimination time increases with dose, prolongs with dose. Dose বাড়ানো হলে এর ক্ষেত্রে elimination time বাড়বে, মানে elimination এর সময় বেশি লাগবে। যেহেতু elimination time same, t half will always same, but elimination time যেহেতু ডোজ কম হলে কম, ডোজ বেশি হলে বেশি, তার মানে t half এজন্য ভেরি করতেছে, t half varies.
তো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স কে বলা হয় লিনিয়ার কাইনেটিক্স অর এক্সপোনেনশিয়াল কাইনেটিক্স, জিরো অর্ডার কাইনেটিক্স কে বলা হয় নন লিনিয়ার কাইনেটিক্স অর স্যাচুরেশন কাইনেটিক্স। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর কার্ভ হচ্ছে এক্সপোনেনশিয়াল কার্ভ অর লিনিয়ার কার্ভ, জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে কার্ভ হচ্ছে স্ট্রেট অর নন লিনিয়ার কার্ভ। তো এখানে তোমরা লাস্ট অফ অল এক্সাম্পল দিতে পারো। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে এক্সাম্পলস, মেজরিটি অফ দ্য ড্রাগস ফলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, বাট জিরো অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে only a small number of drugs with large dose follow zero order kinetics. আমরা এক্সাম্পল গুলো কি বলেছি? অ্যালকোহল, ফিনাইটোইন, Alcohol, phenytoin, থিওফাইলিন, Aspirin, sir, aspirin. Theophylline. ভেরি গুড। তাহলে তোমাদের এটা কিন্তু ভাইভা এবং রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এন্ড জিরো অর্ডার কাইনেটিক্স একদম বুঝে মুখস্থ করে রেখে দিবে পরীক্ষা যাতে আউটপুট দিতে পারো। নাও ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোকাইনেটিক প্যারামিটারস। প্যারামিটারস কথাটার অর্থ কি বলো? প্যারামিটারস কি বললে? Factors affecting pharmacokinetics. প্যারামিটারস, প্যারামিটারস মানে যেগুলো যেগুলো মেজার করে আমরা ফার্মাকোকাইনেটিক্স অ্যাসেস করতে পারবো, যে কারো ফার্মাকোকাইনেটিক্স কোনো ড্রাগ দিলে বডিতে কেমন। একটা ড্রাগ দেওয়া হলো, তো ফার্মাকোকাইনেটিক্স এর যে ফেজগুলো অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন এন্ড এক্সক্রিশন, তো একটা ড্রাগ দেওয়ার পরে কতটুকু অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন যা হয় তারপরে ডিস্ট্রিবিউশনটা কিরকম হয়, এরপরে বায়োট্রান্সফরমেশন আর মেটাবলিজম কিরকম হয়, এক্সক্রিশন কি পরিমাণ হয়ে যায়। এখন আমরা ফার্মাকোকাইনেটিক্স যা ডিসকাস করেছি এর থেকে বলো দেখি এগুলোর প্যারামিটার কি কি হতে পারে। অ্যাবজর্পশন কতটুকু হলো এটা আমরা বুঝবো কি দিয়ে, মেজার করব কি দিয়ে? ভেরি গুড, Bioavailability. বায়োঅ্যাভাইলিটি হচ্ছে অ্যাবজর্পশনের প্যারামিটার। এরপরে ডিস্ট্রিবিউশন আমরা বুঝবো কি দিয়ে? Volume of distribution, sir. ভিডি, Volume of ভিডি, The volume of distribution. ডিস্ট্রিবিউশন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে বায়োট্রান্সফরমেশন এন্ড এক্সক্রিশন, এটা আমরা বুঝবো কি দিয়ে? Half life, sir. So plasma half-life. Plasma half-life, sir. T-half, sir. টি হাফ, টি হাফ একটা প্যারামিটার, ঠিক আছে। আর Steady state, sir. স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন। আচ্ছা, তোমরা Elimination of a drug. তোমাদের এটা ফিজিওলজি বায়োকেমিস্ট্রি নলেজ থেকে বলো দেখি, ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে বডি থেকে যে এক্সক্রিটরি সিস্টেম দিয়ে সাবস্টেন্স গুলো এক্সক্রিশন হয়ে যায়, Plasma clearance, sir. মেজারমেন্টের জন্য তোমরা কি করছো? Clearance, sir, sir. renal অথবা plasma clearance. ভেরি গুড, ক্লিয়ারেন্স, তাই না? প্লাজমা ক্লিয়ারেন্স, রেনাল প্লাজমা ক্লিয়ারেন্স তোমরা ফিজিওলজি বায়োতে পড়ে এসেছো। আমরা ফার্মাকোলজিতে ড্রাগ এক্সক্রিশনের প্যারামিটার হিসেবে কিন্তু ওই ক্লিয়ারেন্সটাকে নিয়েছি। এখানে আমরা সিম্পলি সংক্ষেপে আমরা ক্লিয়ারেন্স বলি। তাহলে তোমরা কিন্তু কয়েকটা প্যারামিটার বলে ফেললে, এবং দিজ আর দ্য ইম্পর্টেন্ট ফার্মাকোকাইনেটিক প্যারামিটারস, যে কয়েকটা তোমরা বলে ফেলছো। বায়োঅ্যাভাইলেবিলিটি, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, প্লাজমা হাফ লাইফ অর টি হাফ এন্ড ক্লিয়ারেন্স। আমি এর সাথে আরো কয়েকটা যোগ করে বলে দিই। দেখো, তো তোমরা যে চারটা বললে ফেলেছো এই চারটেই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এই চারটাকে দেখো বোল্ড করে দিয়েছি। এছাড়া বায়োঅ্যাভাইলেবিলিটির পরে টাইম টু পিক কনসেন্ট্রেশন, দ্যাট ইজ টিম্যাক্স। আমরা বায়োঅ্যাভাইলেবিলিটি কার্ভে দেখিয়েছি তোমাদের। টিম্যাক্স, পিক কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে কত সময় লাগে, টিম্যাক্স। এরপরে পিক কনসেন্ট্রেশন অফ ড্রাগ, দ্যাট ইজ সিম্যাক্স, ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন, যেটা অ্যাচিভ হয়। প্লাজমা প্রোটিন বাইন্ডিং, ড্রাগ বাইন্ডিং টু প্লাজমা প্রোটিন, এটাও ফ্যাক্টর। এটা কতটুকু বাইন্ড হয়, কতটুকু ফ্রি থাকে, এগুলো দিয়ে ফার্মাকোকাইনেটিক অ্যাসেস করা যেতে পারে। এরপরে ভিডি, টি হাফ, সিএল, ক্লিয়ারেন্স, অ্যামাউন্ট অফ ড্রাগ এলিমিনেটেড আনচেঞ্জড, এটা একটা প্যারামিটার।
কিছু কিছু ড্রাগ আমরা এর আগের ক্লাসেও বলেছি যে আনচেঞ্জড উইদাউট অল্টারেশন আর উইদাউট বায়োট্রান্সফরমেশন বডি থেকে এলিমিনেশন হয়ে যায়, এটাও একটা প্যারামিটার, অ্যামাউন্ট অফ ড্রাগ এলিমিনেটেড আনচেঞ্জড। তাহলে what are the pharmacokinetics parameters? Bioavailability, volume of distribution or VD, plasma half-life, clearance. These four parameters are most important pharmacokinetic parameters. Other parameters are Tmax or time to achieve peak plasma concentration, Cmax or maximum or peak plasma concentration, drug binding to plasma protein, and amount of drug eliminated unchanged. আচ্ছা, এর মধ্যে আমরা কিন্তু বায়োঅ্যাভেইলেবিলিটি বলে ফেলেছি, ডিসকাস করেছি অ্যাবজর্পশনের রিলেশনে, মনে আছে? Sir, percentage of amount of fraction of unchanged drug is the systemic circulation following administration by any route. তো ওখানে আমরা বায়োঅ্যাভেইলেবিলিটির ফর্মুলাও দেখিয়েছি, ফ্যাক্টরস এফেক্টিং বায়োঅ্যাভেইলেবিলিটি কার্ভ, এগুলো সব কিন্তু দেখিয়েছি। আচ্ছা, এরপরে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ভিডি, এটাও আমরা ডিসকাস করেছি ডিস্ট্রিবিউশনের রিলেশনে। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কারো কম কারো বেশি অ্যাকর্ডিং টু, এখানে কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টর সেটাও আমরা বলেছি। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ইট ইজ নট ট্রু ভলিউম, it is not true anatomical volume, it is not real volume, it is actually apparent volume of distribution এটাকে বলা হয়। তো প্লাজমা হাফ লাইফ এটাও আমরা ডিসকাস করেছি, ডিস্ট্রিবিউশনের রিলেশন এটাও ডিসকাস করেছি। পিক প্লাজমা কনসেন্ট্রেশন থেকে হাফ হইতে যে টাইম নেয়, দিস ইজ প্লাজমা হাফ লাইফ, এটার ইম্পর্টেন্স কি এগুলো আমরা বলে ফেলেছি। এখন আমাদের বলা বাকি আছে বাকিগুলো, তার মধ্যে ক্লিয়ারেন্সটা বেশি বলতে হবে। তোমরা ক্লিয়ারেন্স আর প্লাজমা ক্লিয়ারেন্স আর রেনাল ক্লিয়ারেন্স তোমরা ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে পড়ে এসছো, কাজে এটা বোঝা তোমাদের ইজি হয়ে যাবে আশা করি। তো elimination of a drug from plasma is quantified in terms of its clearance, same meaning as renal clearance or plasma clearance, like renal creatinine clearance. What is clearance? Clearance of a drug is the volume of plasma from which drug is completely removed per unit time. The volume of plasma from which drug is completely removed per unit time. It is usually measured in milliliter per minute or liter per hour. Milliliter per minute or liter per hour. তো ক্লিয়ারেন্স মেজারমেন্টের একটা ইকুয়েশন, একটা ফর্মুলা হচ্ছে ক্লিয়ারেন্স ইকুয়াল টু রেট অফ এলিমিনেশন divided by concentration in plasma. Rate of elimination divided by concentration of the drug in plasma, C. এখন ড্রাগ তো শুধু কিডনি দিয়ে এক্সক্রিশন হয় তা না, ড্রাগ মে বি এলিমিনেটেড বাই ডিফারেন্ট রুটস। তবে আমরা দুইটা রুটকে সবচেয়ে ইম্পর্টেন্স দিই, লিভার অ্যান্ড কিডনি অ্যান্ড লিভার। তো সেই জন্য টোটাল ক্লিয়ারেন্স ইকুয়াল টু রেনাল ক্লিয়ারেন্স প্লাস হেপাটিক ক্লিয়ারেন্স। তো আদারটাকে অ্যাড করলে আমরা প্লাস দিয়ে আদার ক্লিয়ারেন্স লিখে দিতে পারি, কোনো বইতে ওভাবে লেখা আছে। টোটাল ক্লিয়ারেন্স ইকুয়াল টু রেনাল ক্লিয়ারেন্স প্লাস হেপাটিক ক্লিয়ারেন্স, যেহেতু এই দুইটা রুট দিয়ে মোস্ট অফ দ্য ড্রাগ এক্সক্রিট হয়, এই দুটাই ইম্পর্টেন্ট রুট। তো রেনাল ক্লিয়ারেন্স প্লাস হেপাটিক ক্লিয়ারেন্স প্লাস আদার ক্লিয়ারেন্স। Clearance gives an idea about the ability of the kidney and liver to excrete the drug from body or to dispose the drug. The clearance measure করে আমরা একটা আইডিয়া পাবো যে কিডনি এন্ড লিভার ওই ড্রাগটাকে কতটুকু এক্সক্রিট করার ক্ষমতা রাখে। Renal clearance of a drug. If a drug is eliminated only by glomerular filtration, যদি একটা ড্রাগ শুধু ফিল্ট্রেশন হয়, কিডনিতে তো আরো প্রসেস আছে, আমরা কালকে বললাম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মানে অ্যাক্টিভ অ্যাবজর্পশন, অ্যাক্টিভ টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড প্যাসিভ টিউবুলার
Secretion, passive tubular reabsorption আর active tubular secretion, sir. Active tubular Active tubular secretion, passive tubular reabsorption. তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন দিয়ে যদি একটা ড্রাগ শুধু এলিমিনেশন হয় তাহলে এটার ক্লিয়ারেন্স কেমন হবে? জিএফআর এর সমান হবে, এর চাইতে বেশি হবে না। যদি অনলি ফিল্ট্রেশন যদি হয়, কিন্তু কোনোটা যদি ফিল্ট্রেশনও হয় আবার ওদিকে সিক্রেশনও হয়, তখন ওটার সঙ্গে অ্যাড হয়ে যাবে সিক্রেশন কতটুকু হয় এটা। তো যদি কোনো ড্রাগ অনলি জিএফআর এ যায়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়, তো ইট ক্যান বি মোর দেন 124 বা 125 milliliter per minute. If clearance more than 124 milliliter per minute, that is GFR এর চাইতে যদি কারো ক্লিয়ারেন্স বেশি হয়, তখন বুঝতে হবে যে এটা টিউবুলার সিক্রেশনও হচ্ছে, এই কারণে এটা GFR এর চাইতেও এটার ক্লিয়ারেন্স বেশি। ওই অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন যেটা হচ্ছে সেটা অ্যাড হয়ে যাচ্ছে। আমরা বলেছি অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন হয় এরকম একটা ড্রাগ বেনজাইল পেনিসিলিন। তো বেনজাইল পেনিসিলিনের clearance more than GFR, কারণ এটা যেমন ফিল্ট্রেশন হচ্ছে আবার অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন হচ্ছে। There is relationship between clearance VD and T-half. এই ইকুয়েশনটা তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা যে হয়, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন পার্ট অফ ফার্মাকোলজি এক্সামিনেশন ভাইবার সঙ্গে, তাতে কিন্তু এই অস্পিতে এই ইকুয়েশনটার উপর থেকে কোশ্চেন দেওয়া থাকে, দ্যাট ইজ ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ক্লিয়ারেন্স ভিডি এন্ড টি হাফ এর মধ্যে যে রিলেশনশিপ, এর বেসিসে দুইটা দেওয়া থাকবে, বাকিটা তোমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। ক্লিয়ারেন্স আর ভিডি দেওয়া থাকলো, টি হাফ বের করতে হবে, ভিডি আর টি হাফ দেওয়া থাকলো, ক্লিয়ারেন্স বের করতে হবে। এরকম ক্লিয়ারেন্স আর টি হাফ দেওয়া আছে, ভিডি বের করতে হবে। The relationship between clearance VD and T half is T half is proportional to VD by clearance. T half is proportionate to volume of distribution by clearance. That means T half is directly proportional to VD and indirectly proportional to clearance. T half is directly proportional to VD and indirectly proportional to its clearance. তার মানে VD বেশি, T half ও বেশি। তো আর T half আর clearance এটা আবার indirectly proportional. Half life will be short if drug has a small volume of distribution. তো যদি কোনো ড্রাগের হাফ লাইফ শর্ট হয়, বুঝতে হবে যে এটার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কম, এজন্য এটা ক্লিয়ারস ফাস্ট, হাই ক্লিয়ারেন্স। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যদি স্মল হয়, তার মানে হলো এটা টিস্যু লেভেলে অত বেশি ডিস্ট্রিবিউশন হয়নি, কম, মেইনলি ব্লাডেই আছে, কাজেই এর টি হাফও কম হবে, ব্লাডে আছে, এটা এলিমিনেশন তাড়াতাড়ি হয়ে যাবে। আর ক্লিয়ারেন্স, যে ড্রাগের ক্লিয়ারেন্স কম, তার মানে বডিতে থেকে যাচ্ছে, দেরিতে ক্লিয়ার হচ্ছে, তো ওই ড্রাগের টি হাফ বেড়ে যাবে। তাহলে যে ড্রাগের স্মল ভিডি তার হাফ লাইফ শর্ট এন্ড ক্লিয়ারড ফাস্ট, সো হাই ক্লিয়ারেন্স। আর যে ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন লার্জ, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যদি লার্জ হয় তাহলে তার টি হাফও প্রলংড হবে, তাহলে এই ড্রাগটা বডি থেকে এক্সক্রিট হবে স্লোলি, তার মানে স্লো ক্লিয়ারেন্স। এবারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অফ দিস ফার্মাকোকাইনেটিক্স প্যারামিটার। Mathematical calculation of these pharmacokinetic parameters, VD, T half, CL, and another term elimination constant. আমরা যে প্রপোর্শন দেখিয়েলাম, যদি প্রপোর্শনটা তুলে ওখানে ইকুয়াল চিহ্ন দেওয়া হয়, সমান চিহ্ন দেওয়া হয়, তাহলে একটা কনস্ট্যান্ট উপরে গুণন হয়ে যাবে। দিস ইজ elimination constant or KEL, এটাকে এক্সপ্রেস করা হয় KEL দিয়ে। VD, T half, CL and KEL. So volume of distribution আমরা বলেছি, volume of distribution এর
the formula volume of distribution equal to dose of drug given divided by concentration of drug in blood. এটা আমরা অবশ্য দেখিয়েছি ওই সময় যদি ডোজ 100 মিলিগ্রাম হয় প্লাজমা কনসেন্ট্রেশন ওই ড্রাগের যদি 1 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হবে ডোজ বাই প্লাজমা কনসেন্ট্রেশন। ডোজ হলো 100, প্লাজমা কনসেন্ট্রেশন 1 মিলিগ্রাম, তার মানে 100 লিটার। প্লাজমা হাফ লাইফ, পিক প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাচিভ করার পরে 50% হইতে যার টাইম লাগে, দিস ইজ প্লাজমা হাফ লাইফ। যদি 100 থেকে 100 মিলিগ্রাম কনসেন্ট্রেশন ছিল, এখান থেকে যদি 50 মিলিগ্রাম পার লিটার কনসেন্ট্রেশন হয়, এই কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে যদি ফল করতে ডিক্লাইন হইতে যদি 2 ঘন্টা সময় লাগে তাহলে ওই ড্রাগের প্লাজমা হাফ লাইফ 2 আওয়ার্স। এবারে ক্লিয়ারেন্স যেটা আমরা বললাম, ভলিউম অফ প্লাজমা ফ্রম হুইচ ড্রাগ ইজ কমপ্লিটলি রিমুভ পার ইউনিট টাইম, মিলিলিটার পার মিনিট অর লিটার পার আওয়ার। Another term, elimination constant, the fraction of drug in the body which is eliminated per unit time. Fraction of drug in the body which is eliminated per unit time. A constant which is A. তো আমরা যে বললাম যে there is relationship between clearance, VD and T-hub. তো আমরা রিলেশনশিপটা আগে দেখালাম প্রপোর্শনেট হিসেবে। ক্লিয়ারেন্স ইজ প্রপোর্শনাল টু ভিডি বাই টি হাফ। এখন প্রপোর্শনেট উঠিয়ে দিয়ে যে কনস্ট্যান্ট কেল, এলিমিনেশন কনস্ট্যান্ট, এই কেলের মান হচ্ছে 0.693। তাহলে ক্লিয়ারেন্স ইকুয়াল টু কেল ইন্টু ভিডি ডিভাইডেড বাই টি হাফ। আর আমরা যদি মানটা বসিয়ে দেই তাহলে ক্লিয়ারেন্স ইকুয়াল টু 0.693 ইন্টু ভিডি ডিভাইডেড বাই টি হাফ। তাহলে এই ইকুয়েশনটা মুখস্থ মনে রাখতে হবে তোমাদের ওই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো অস্পিতে করার জন্য। ক্লিয়ারেন্স ইকুয়াল টু 0.693 ইন্টু ভিডি ডিভাইডেড বাই টি হাফ। তাহলে এই ইকুয়েশন জানা থাকলে এই ক্লিয়ারেন্স, ভিডি এন্ড টি হাফ এই তিনটার যে কোনো দুইটা দেওয়া থাকবে, আরেকটা ক্যালকুলেশন করে বের করতে বলা হবে, তাহলে তোমরা বের করতে পারবে। এখন যদি ভিডি বেড়ে যায়, উপরে ভিডি এই কেল এই কনস্ট্যান্ট ইনটু ভিডি আছে, ভিডি বেড়ে গেলে কনস্ট্যান্ট কমে যাবে। তখন টি হাফ ইনক্রিজ করবে বাট ক্লিয়ারেন্স চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা থেকে ভিডি, ক্লিয়ারেন্স, টি হাফ এই তিনটার যে কোনো দুইটা দেওয়া থাকলে আরেকটা বের করা যাবে। নাও another term, CPSS, steady state plasma concentration of drug, steady state plasma concentration of drug. In most clinical situations, drugs are administered in such a way as to maintain a steady state of drug in the body. আমরা যে কোনো রুটে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করি না কেন, তো আমাদের ড্রাগ ডোজিং রেজিমেন্টটা এমন ভাবে ডিজাইন করতে হবে, এরকম ফ্রিকোয়েন্সিতে দিতে হবে, এমন ডোজে এবং এমন ফ্রিকোয়েন্সি ইন্টারভ্যালে দিতে হবে যাতে একটা স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাচিভ হয় বডিতে, ওই কনসেন্ট্রেশনটা মেনটেন হইতে থাকবে। তো এটা মেনটেন করতে গেলে কোন ড্রাগ কতটুকু পরে দিলে ওই ডোজটা মেনটেন হবে, কনসেন্ট্রেশন মেনটেন হবে, এটা ইন্ডিভিজুয়ালাইজড। তার মানে মোস্ট ক্লিনিক্যাল সিচুয়েশনে ড্রাগ অ্যাডমিনিস্টার্ড ইন সাচ ওয়ে টু মেনটেন a steady state concentration, plasma concentration of a drug in the body.
that is just enough drug is given in each dose to replace the drug eliminated. এটা কেন প্রয়োজন হয় যে আমরা ড্রাগ বডিতে একবার অ্যাডমিনিস্ট্রেশন করলাম, এই ড্রাগটা তো পুরোটা বডিতে থেকে যাবে না, এক তো ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আর বডি থেকে এলিমিনেশন হয়ে যাবে। তো এলিমিনেশন হয়ে গেলে তো প্লাজমার কনসেন্ট্রেশন আবার কমে যাবে। সেজন্য আমাদের নেক্সট ডোজিংটা এই রকম অ্যামাউন্টের হতে হবে এবং এতটুকু সময়ের মধ্যে হতে হবে যাতে যতটুকু এর মধ্যে এলিমিনেট হয়ে গেল এটা রিপ্লেস হয়ে যায়। মানে enough drug is given in each dose to replace the drug eliminated since preceding dose. আগের ডোজটার এতটুকু পরে এবং এতটুকু অ্যামাউন্টে দিতে হবে যাতে জাস্ট এটা যতটুকু এর মধ্যে এলিমিনেশন হয়ে গেছে এটাকে রিপ্লেস করে ফেলতে পারে। তো রিপ্লেস করে ফেললে স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন এটা মেইনটেইন হবে, আমাদের টার্গেট ইফেক্ট আমরা জন্য যে কনসেন্ট্রেশন দরকার সেটা মেইনটেইন হতে থাকবে। তো সেজন্য স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন অলওয়েজ একটা কনসেন্ট্রেশন প্লাজমাতে মেইনটেইন করতে হবে। এইজন্য এইভাবেই ড্রাগ ডোজিং শিডিউল, ড্রাগ ডোজিং রেজিমেন্ট করতে হবে যাতে এর মধ্যে একটা ডোজ দেওয়ার পরে সাবসিকুয়েন্ট যে ডোজটা দেব আমরা এটা যেন এর মধ্যে যে ড্রাগ যতটুকু ড্রাগ এলিমিনেশন হয়ে গেছে এটুকু রিপ্লেস করে প্লাজমার কনসেন্ট্রেশনটাকে স্টেডি স্টেটে মেইনটেইন করতে পারে। Steady state is achieved when amount of drug delivered to the systemic circulation is equal to amount of drug excreted over the dosing interval. যেটা বলা হলো যে এই একটা ডোজ আর আরেকটা ডোজের ইন্টারভ্যালের মধ্যে যে যতটুকু ড্রাগ বডি থেকে এক্সক্রেশন হয়ে গেছে তো নেক্সট ডোজিংটা যেন এই এর সমান হয় যে ওই গ্যাপটাকে সেটা রিপ্লেস করে দিতে পারে, ফুলফিল করে দিতে পারে এর মধ্যে যতটুকু এলিমিনেশন হয়ে গেল। Thus, the steady state plasma concentration of drug will be maintained. এখন আমরা যেমন হাফ লাইফ প্লাজমা হাফ লাইফের ক্ষেত্রে এক কথা বলেছি যে একটা ড্রাগ বডি থেকে টোটাল এলিমিনেশন হইতে জেনারেলি 5 হাফ লাইফস। তো স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন অফ এ ড্রাগ এটা অ্যাচিভ করতেও আবার ওই ড্রাগের 5টা হাফ লাইফের সমান টাইমই লাগে। টু অ্যাচিভ or to reach at steady state plasma concentration level of drug generally it takes 5 half life, মানে বিল্ড আপ হইতেও ওই রকম টাইমই লাগে যতটুকু এলিমিনেট হইতে টাইম লাগে। তো যে ড্রাগের এলিমিনেট হইতে ড্রাগের যেমন এলিমিনেশন হইতে টোটাল কমপ্লিট এলিমিনেশন হইতে 5 হাফ লাইফস লাগে, তো ওই ড্রাগ যখন ইনিশিয়ালি দেওয়া হয় স্টেডি স্টেটে পৌঁছতেও ওই ড্রাগের 5 হাফ লাইফের সমান টাইম লাগে। এই যেখানে স্টেডি স্টেট দেখানো হয়েছে, ড্রাগ দেওয়া হলো, কনসেন্ট্রেশন প্লাজমাতে বিল্ড আপ হচ্ছে, হইতে হইতে ডোজ একটার পর একটা দেওয়া হচ্ছে, দিতে দিতে এক সময় এই ডোজ দেওয়া হচ্ছে, কনসেন্ট্রেশন অ্যাচিভ করলো, এলিমিনেশনের কারণে কমে গেল, আবার ডোজ দেওয়া হলো বেড়ে গেল, আবার এলিমিনেশনের কারণে কমে গেল, এরকম কমতেছে বাড়তেছে। তবে একটা লেভেলে গিয়ে দেখা যাচ্ছে যে এদের পিকটা করে মোটামুটি ইকুয়াল থাকতেছে। তার মানে এই লেভেল যখন অ্যাচিভ হয়ে গেল তখন আমরা বলতে পারবো যে স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাচিভ হয়ে গেছে। এটা এখন ফ্রিকুয়েন্ট ডোজিং ইন্টারভ্যাল যেটা এটা মেনটেন করে করে এই টাইমের মধ্যে যেটা এলিমিনেট হয়ে যায় সেটা রিপ্লেস করতে হবে সাবসিকুয়েন্ট ডোজ দিয়ে। This is steady state plasma concentration. The dosing rate in must equal the rate of elimination. To maintain plasma concentration at steady state, the dosing rate must be equal to the rate of elimination. যতটুকু বের হয়ে যায় আমরা তো কথাটা বললাম, ওটা এখন ইকুয়েশনে নিয়ে আসা হচ্ছে। Dosing rate must be equal to rate of elimination. And rate of elimination er equation abar clearance into target concentration. Dosing rate equal to rate of elimination and rate of elimination equal to clearance into target concentration.
ক্লিয়ারেন্স টার্গেট কনসেন্ট্রেশন। তাহলে এই কোশ্চেনটা মনে রাখো, ডোজিং রেট ইকুয়াল টু রেট অফ এলিমিনেশন, rate of elimination equal to clearance into target concentration. এখন এটার আমরা एग्जांपल দেই। থিওফাইলিন একটা ব্রঙ্কোডাইলেটর, একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এখানে ইউজ হয় থিওফাইলিন। তো থিওফাইলিনের টার্গেট প্লাজমা কনসেন্ট্রেশন যদি হয় 10 মিলিগ্রাম পার লিটার, এর ক্লিয়ারেন্স যদি হয় 2.8 লিটার পার আওয়ার ফর 70 কেজি ইন্ডিভিজুয়াল, ডোজিং রেট at steady state equal to clearance into target concentration. আমরা এই যে আগের ইকুয়েশনটা দেখাইলাম, ডোজিং রেট ইকুয়াল টু রেট অফ এলিমিনেশন ইকুয়াল টু ক্লিয়ারেন্স ইনটু টার্গেট প্লাজমা কনসেন্ট্রেশন। তাহলে ডোজিং রেট at steady state, ক্লিয়ারেন্স ইনটু টার্গেট কনসেন্ট্রেশন। এখানে টার্গেট কনসেন্ট্রেশন দেয়া আছে 10, ক্লিয়ারেন্স দেয়া আছে 2.8, তাহলে এই ড্রাগের ডোজিং রেট হবে 28 মিলিগ্রাম পার আওয়ার, 28 মিলিগ্রাম পার আওয়ার। তার মানে ডোজিং শিডিউল এমনভাবে করতে হবে যাতে পার আওয়ারে 28 মিলিগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন করা যায়। এটা অবশ্য তোমাদের আমি বলে ফেলেছি এর আগে, তবে ইকুয়েশন বলা হয়নি। মেইনটেনেন্স ডোজ এন্ড লোডিং ডোজ। লোডিং ডোজ আমরা বলেছি যে কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে কুইকলি ইফেক্টিভ থেরাপিউটিক প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাচিভ করার জন্য একটা মেগা ডোজ, সিঙ্গেল মেগা ডোজ অর রিপিটেড ডোজ উইদিন শর্ট ইন্টারভ্যাল, several repeated dose within short interval or a single mega dose দেয়া হয়। This is loading dose. এটার পারপাস হচ্ছে to achieve therapeutic concentration as quickly as possible. কিছু কিছু ড্রাগের very long half life, large volume of distribution থাকে। এইসব ড্রাগের বিশেষ করে লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যদি হয়, তো বডিতে দেওয়ার সাথে সাথে ওই ড্রাগগুলো টিস্যুতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাচিভ হবে না। এই জন্য ওইসব ড্রাগের ক্ষেত্রে লোডিং ডোজ দিতে হয় টু অ্যাচিভ স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন। যেমন ক্লোরোকুইন একটা ড্রাগ, এটার ক্ষেত্রে লোডিং ডোজ দেওয়া হয়। এর মানে ডিগক্সিন, এটার ক্ষেত্রে লোডিং ডোজ দেওয়া হয়। Rapid therapeutic effect is desired in some clinical situations where loading dose is recommended. এখন লোডিং ডোজ এর কনসেপ্টটা তো আগে দিয়েছে, আজকে একটু বলা হলো। এখন ক্যালকুলেশন অফ লোডিং ডোজ। লোডিং ডোজ ক্যালকুলেশন আমরা করব কিভাবে? লোডিং ডোজ ইকুয়াল টু ভিডি ইনটু টার্গেট কনসেন্ট্রেশন। একটা ড্রাগের, এগুলো তো আগে স্টাডি করা হয় ইনিশিয়ালি, যে একটা ড্রাগের থেরাপিউটিক ইফেক্ট পাইতে হলে এর প্লাজমা কনসেন্ট্রেশন, টার্গেট কনসেন্ট্রেশন কত হইতে হবে, এগুলো তো আগে স্টাডি করে বের করা হয়। এখন যে ড্রাগের লোডিং ডোজ দিতে হবে, তো সেই ক্ষেত্রে লোডিং ডোজ বের করতে হলে লোডিং ডোজ ইকুয়াল টু ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এন্ড ইনটু টার্গেট কনসেন্ট্রেশন। অ্যাজ ফর এক্সাম্পল থিওফাইলিন যেটা আমরা বলতেছি, the loading dose will be 35 liter into 10 milligram per liter. থিওফাইলিনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে 35 লিটার, আর আগের স্লাইডে আমরা দেখেছি টার্গেট কনসেন্ট্রেশন হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার। তাহলে এটার লোডিং ডোজ হবে 350 মিলিগ্রাম। এজন্য ইউজুয়ালি থিওফাইলিন 400 মিলিগ্রাম দেওয়া হয়, 300ও দেওয়া হয়, 300 400 এই ধরনের ডোজ দেওয়া হয় লোডিং ডোজ। মেইনটেনেন্স ডোজ, তো যেসব ড্রাগের ক্ষেত্রে লোডিং ডোজ দিতে হয় সেসব ড্রাগের ক্ষেত্রে আমরা লোডিং ডোজ দিলাম, দিয়ে আমরা একটা স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন, ইফেক্টিভ থেরাপিউটিক কনসেন্ট্রেশন আমরা অ্যাচিভ করলাম। এখন এই ডোজটাকে মেনটেন করতে হবে। মেনটেন করতে হলে মেইনটেনেন্স ডোজ দিতে হবে, এট এ রেগুলার ইন্টারভ্যাল ডোজ দিতে হবে।
তো সেটা কিভাবে ক্যালকুলেট করা যায়? মেইনটেনেন্স ডোজ ইকুয়াল টু ডোজিং রেট ইনটু ডোজিং ইন্টারভ্যাল। মেইনটেনেন্স ডোজ ইকুয়াল টু ডোজিং রেট ইনটু ডোজিং ইন্টারভ্যাল। আবার আমরা থিওফাইলিন দিয়ে এক্সাম্পল দেই। থিওফাইলিন if given orally, maintenance dose equal to dosing rate into dosing interval. তো ডোজিং ইন্টারভ্যাল যদি 12 আওয়ার হয় আর ডোজিং রেট আমরা এর আগে এই যে ডোজিং রেট বের করেছি, এই যে ডোজিং রেট 28 মিলিগ্রাম পার আওয়ার ডোজিং রেট বের করা হয়েছে ক্লিয়ারেন্স ইনটু টার্গেট কনসেন্ট্রেশন দিয়ে। ক্লিয়ারেন্স ছিল 2.8 আর টার্গেট কনসেন্ট্রেশন 10 মিলিগ্রাম পার লিটার, 28 মিলিগ্রাম পার আওয়ার। এটা ডোজিং রেট আমরা এর আগে দেখেছি। এখন মেইনটেনেন্স বের করতে হলে মেইনটেনেন্স ডোজ ইকুয়াল টু ডোজিং রেট ইনটু ডোজিং ইন্টারভ্যাল। তো যদি আমরা ওই ড্রাগটা 12 ঘন্টা ইন্টারভ্যালে দিই তাহলে ডোজিং ইন্টারভ্যাল হলো 12 আর ডোজিং রেট আগের স্লাইড থেকে পাওয়া 28, তাহলে 336 মিলিগ্রাম। তো সেম ড্রাগ যদি আবার ইন্টারভ্যাল যদি আমরা কমায় দিই 8 আওয়ার ইন্টারভ্যালে দিলাম, তাহলে 8 আওয়ার ইন্টারভ্যালে দিলে ডোজিং ইন্টারভ্যাল 8 এন্ড ডোজিং রেট হচ্ছে 28, সেক্ষেত্রে 224 মিলিগ্রাম। তাহলে 8 আওয়ারলি দিলে এই ড্রাগটা দিতে হবে এরকম ডোজ 224 মিলিগ্রাম 8 আওয়ারলি। আর ইন্টারভ্যাল যদি বাড়িয়ে দেওয়া হয় 12 আওয়ারলি তখন ডোজিং রেট বেড়ে যাবে 336 মিলিগ্রাম পার ডিএল। তাহলে আজকের ক্লাসে কিন্তু এই প্যারামিটারস গুলোর রিলেশনে কিছু ক্যালকুলেশন, এটা হয়তো এখন একটা এমনিতেও ক্যালকুলেশন গুলো কাগজ কলমে হাতে কলমে না করলে বুঝে মনে রাখা মুশকিল, তারপরে তো ডাইরেক্ট ক্লাসও না অনলাইন ক্লাস, তারপরে তোমরা জিনিসগুলো একটু পড়ে বুঝে মনে রাখার চেষ্টা করো। একটু দরকার হলে খাতা কলম নিয়ে এগুলো একটু ক্যালকুলেশন করবা, তাহলে মনে থাকবে। কারণ তোমাদের এর থেকে কিছু জিনিস যেহেতু পরীক্ষায় আসে, ভিডি বিশেষ করে ভিডি ক্লিয়ারেন্স টি হাফ এর যে রিলেশনশিপ, এখান থেকে কিন্তু অস্পিত কোশ্চেন থাকেই প্রায়। স্টেট কনসেন্ট্রেশন এটা রিটেনে থাকে, ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয়। হোয়াট ইজ লোডিং ডোজ, হোয়াট ইজ মেইনটেনেন্স ডোজ, এগুলো জিজ্ঞেস করা হয়। এগুলোর ক্যালকুলেশন হয়তো বা অত বেশি জিজ্ঞেস নাও করা হতে পারে, তবে কনসেপ্টটা রাখতে হবে। লোডিং ডোজ, মেইনটেনেন্স ডোজ, ডোজিং রেট, ডোজিং ইন্টারভ্যাল, ক্লিয়ারেন্স, রেট অফ ইলিমিনেশন, এই যে ইকুয়েশন গুলো। লোডিং ডোজ দিতে হয় কোন কোন ধরনের ড্রাগের জন্য, আমরা বললাম যেসব ড্রাগের লং হাফ লাইফ এন্ড লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, এদের ক্ষেত্রে স্টেডি স্টেট প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাচিভ করতে যদি কম ডোজ দেওয়া হয় তাহলে অনেক টাইম লাগবে, তো আমাদের থেরাপিউটিক ইফেক্ট পেতে দেরি হবে। এই জন্য লোডিং ডোজ দিলে কুইকলি আমাদের টার্গেট প্লাজমা কনসেন্ট্রেশন, থেরাপিউটিক কনসেন্ট্রেশন আমরা অ্যাচিভ করতে পারবো, কুইকলি এর ইফেক্ট আমরা পেয়ে যাব। এরপরে মেইনটেনেন্স ডোজ দিয়ে এটাকে মেইনটেইন করতে হবে। So this is discussion in short about the order of kinetics or elimination kinetics and the important pharmacokinetic parameters. So আমরা মনে হয় ফার্মাকোকাইনেটিক্স ডিসকাশন শেষ করলাম। এরপরে কি ডিসকাশন শুরু করা যাবে তাহলে? ফার্মাকোডাইনামিক্স। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ফার্মাকোডাইনামিক্স শুরু করব। তাহলে কালকে আবার ঠিক 11টায় ইনশাআল্লাহ। জি স্যার, কালকে 11টায় স্যার। হ্যাঁ ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আসসালামু আলাইকুম স্যার।